প্রিয় চিলেকোঠার শ্রোতাগণ, আজকে আমরা চিলেকোঠা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি জোড়া তাল গাছ। আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। রাস্তাটা মাটির হলেও এবড়ো খেবড়ো, তাই দিনের বেলা তো লোকজন সেখানে যায় না। একটু যেতে অসুবিধে হলেও নূরের বাবা খোঁজ করতে করতে এগিয়ে যায় সেখানে। তখন আলো প্রায় নেমে এসেছে। অন্ধকারের মধ্যে মোবাইলের আলোতেই এগিয়ে যায়। পুকুরের কাছে পৌঁছে সে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখে নেয়। ঠিক তখনই নূরের বাবার চোখে পড়ে সেই দৃশ্য। পুকুরের পাশে এক তাল গাছের তলায় পড়ে থাকতে থাকে তার ছেলের সাইকেলটি। বুকের ধরপড় বাড়তে থাকে নূপুরের বাবার, আর মরিয়া হয়ে খুঁজতে শুরু করেছে। একটু এগিয়ে গিয়ে একটা ঝোপের মধ্যে আলো ফেলেছে। তারপর সেখানে সে দেখতে পায় একটা কাপড়ের মতো কিছু। সেটা দেখতে পেয়ে নুরুলের বাবা এগিয়ে যায়, কোনোভাবে হাত দিয়ে পরিষ্কার করতে থাকে জায়গাটা। একটু পরিষ্কার করতেই নূরের বাবার চোখ ঝলমল করে ওঠে। একটু জল বেরিয়ে আসে চোখের কোণ থেকে। শেষমেশ তার ছেলে নুরুলকে খুঁজে পেয়েছে। কিন্তু এই স্বস্তি তার বেশিক্ষণ থাকে না, কারণ নুরুল সেখানে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। সেটা বুঝে উঠতেই নুরুলের বাবা জায়গাটা হাতে করে পরিষ্কার করে ফেলে। তারপর নিজের ছেলেকে ডেকে তোলার চেষ্টা করে। পাশের পুকুর থেকে জল নিয়ে এসেছে সেটাই নুরুলের মুখে, কিন্তু কিছুতেই কোনো উপায় হয় না। অবস্থা আরো গুরুতর। সেটা বুঝতে পেরেই নুরুলের বাবা বাকি সবাইকে ডেকে আনে ফোন করে। তাকে চাগিয়ে নিয়ে বাড়ি ফেরা হয়। সাথে সাথে ডাক্তারকেও ডেকে নেওয়া হয়। তারপর ডাক্তার 1 ঘন্টা চিকিৎসা চালায়, কিন্তু সেও কিছুই করে উঠতে পারে না। অন্যদিকে নূরের বাড়ির লোকও কান্নাকাটি শুরু করে দেয়। ডাক্তারের আদেশ মতো সেই রাতটা নূরকে বাড়িতেই রাখা হয়। পরের দিন সকালে নূরের জ্ঞান ফেরে। তাকে জিজ্ঞেস করতে সে জানায় সাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই পুকুর ঘাট দিয়ে ঘুরতে যায়। আর কখন কেন অজ্ঞান হয়ে গেছিল সেটা মনে নেই। নূরের সেসব কথা শুনে তার মা তাকে খুব বকে দেয়। তারপরে সে ছুটে যায় মন্দিরে ছেলের নামে পুজো দিতে। পুজো সেরে এসে ছেলের হাতে একটা লাল রঙের দড়ি নিয়ে দেন নূরের মা। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায়। সেরকম আর কিছু ঘটে না এর মধ্যে। শুধু একটাই জিনিস হয়, যে লাল রঙের সুতোটা নূরের হাতে বেঁধে দিয়েছিল সেটা নূর হারিয়ে ফেলেছে। সেটা মায়ের কাছে বকা খেয়েছিল সুতোটা হারিয়ে ফেলার জন্য। সেটা বাদে আর কোনো ঘটনাই ঘটেনি এই কদিনের মধ্যে। সবাই হয়েছিল দুর্বলতার কারণেই নূরলতা মাথা করে পড়ে গেছে। তারপর থেকে নূরের খাওয়া দাওয়ার দিক থেকে বিশেষ যত্ন নিতে শুরু করে নূরের বাড়ির লোক। বেশ কিছুদিন পর বাড়িতে স্নান করার সময় আবারও একই ঘটনা ঘটে। হঠাৎ বাথরুম থেকে জোরে একটা আওয়াজ আসে। নূরের মা দৌড়ে গিয়ে দেখে তার ছেলে বাথরুমে পড়ে আছে। মাথা থেকে বেরিয়ে পড়ছে লাল রঙের চাপ চাপ রক্ত। তারপর কোনো রকমে সে তার ছেলেকে ধরে বাইরে বার করে নিয়ে আসে, কাপড় দিয়ে তার মাথার রক্ত মোছায়। পরে অবশ্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যেতেই তার মাথায় সেলাই পড়ে, আর নূরকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। সেই হাসপাতালে ডাক্তার ছাড়া অন্য ডাক্তারও নূরকে দেখে যায়, কিন্তু কেউই কিছু উদ্ধার করতে পারে না। সেবার নূরের জ্ঞান ফিরতে প্রায় লেগেছিল গোটা একটা দিন। সেসব দেখেই নূরের বাবা মা ঠিক করে নূরকে তারা বড় কোনো হাসপাতালে নিয়ে যাবে। প্রথমে নূরকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। সেখানে নামকরা হাসপাতালে অভিজ্ঞ ডাক্তারে নূরের চিকিৎসা করে। এমআরআই থেকে শুরু করে কত হাজার পরীক্ষা চলে নূরের ওপর, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো রিপোর্টেই কোনো অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। সব কিছু নর্মাল দেখায় রিপোর্টে। অন্যদিকে অসুবিধা কোনোভাবেই কমার নাম নেয় না। শেষবারের পর থেকে তার অজ্ঞান হওয়া যেন আরও ঘন ঘন হতে শুরু করেছে, আর অজ্ঞান থাকার দীর্ঘও বেড়েছে সময়ের সাথে সাথে। শেষবার যখন জ্ঞান হারায় নুরুল, তখন প্রায় 2 দিনের জন্য অজ্ঞান হয়েছিল সে। কলকাতায় কোনো রকম উপায় হচ্ছে না দেখে অস্থির হতে শুরু করে নুরুলের বাবা। ওইদিকে বাবা কাকা সবাই উপদেশ দেয় নুরুলকে নিয়ে ভেলোর যেতে। যেমন কথা তেমন কাজ।
সবাই মিলে পাড়ি দিল সেখানে। প্রায় 1 মাসের বেশি চিকিৎসা চলল নুরুলের, কিন্তু শেষমেশ ওখানেও কোনো ফল পাওয়া গেল না। সেখানেও সব টেস্টের রিপোর্ট নর্মাল। অবশেষে সেখানকার ডাক্তাররাও হার মানল এই নাম না জানা রোগের কাছে। কোনো উপায় না পেয়ে নুরুলের বাবা মা তাকে নিয়ে বাড়ি ফিরে এলো। যদিও সে অজানা রোগ এখনো নুরুলকে নিজের আয়ত্তে নিয়ে এসেছে। গোলগাল চেহারা নুরুল এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে। বাড়ির লোকেদের চিন্তায় খাওয়া দাওয়া সব বন্ধ। বাড়ির লোক কেউ খুঁজে পায় না এরপর সে কি করবে, তার ছেলেকে বাঁচানোর উপায় কি? একটা উপায় যদিও সব সময় ছিল। নুরুলের দাদুর বাড়িতে ছিল একটি কালী মন্দির। মন্দিরের পূজারী নুরুলের দাদু নিজেই। সে তন্ত্রবিদ্যা জানতো বেশ কিছুটা। নুরুল যখন প্রথমবার গাছের তলায় অজ্ঞান হয়, নুরুলের দাদু নুরুলের মাকে বলেছিল সে যেন নুরুলকে নিয়ে তার কাছে আসে। কিন্তু নুরুলের বাবা এসব তন্ত্রমন্ত্রে বিশ্বাস করতেন না, তাই নুরুলের মা এই বিষয়ে তাকে আর কিছু জানায়নি। সে আধুনিক বিজ্ঞানের ওপর ভরসা রেখেই এগিয়ে গেছে। কিন্তু এখন তার কাছে আর কোনো উপায় নেই। নিজের ছেলেকে এইভাবে শেষ হতে দিতে পারবে না সে। তাই নুরুলের মা ঠিক করে তার স্বামী বাধা দিলেও সে নুরুলকে নিয়ে যাবেই। কিন্তু বাধা দেননি নুরুলের বাবা। নিজের ছেলের জন্য নিজের বিশ্বাসগুলোকে ভুলতে বাধ্য হয়েছিল সে সবাই মিলে ঠিক করে তার নুরুলকে নিয়ে দাদুর বাড়ি যাওয়া হবে। শুধু নুরুলের বাবা মা নয়, ওইদিকে বাবা মা কাকু সবাই যাবে। সবাই মিলে একটি গাড়ি ঠিক করে বেরিয়ে পড়ে নুরুলের দাদুর বাড়ির উদ্দেশ্যে। নুরুলের দাদুর বাড়ির সামনে বারান্দাতেই ছিল কালী মন্দির। পুরো রাস্তায় যদিও নুরুলের কোনো অসুবিধা হয়নি, সে সুস্থ স্বাভাবিকভাবেই ব্যবহার করে পুরো রাস্তায় এসেছিল। অসুবিধে শুরু হয় বাড়ির সামনে গাড়ি দাঁড়ানোর পর। নুরুলের দাদুর বাড়ির কাছাকাছি গাড়ি পৌঁছাতেই নুরুল কেমন যেন অস্থির হয়ে পড়ে। আর যতক্ষণ গাড়িটা বাড়ির সামনে এসে দাঁড়ায়, নুরুলকে যেন এক প্রকারে আর সামলানো যাচ্ছিল না। প্রথমেই সে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। তাকে ধরে আনতে ছুটে যায় নুরুলের বাবা মা আর গ্রামের কিছু লোক। সেসব দেখে অন্তে কেন বেশ খানিক ভয় পেয়ে যায়। নুরুলের অবস্থা হাব ভাব পুরোপুরি পাল্টে গেছে এর মধ্যে। 4 জন মিলে চেষ্টা করেও নুরুলকে কোনোভাবেই আটকে রাখতে পারছে না। এরকম অদ্ভুত ঘটনা দেখে গ্রামবাসীরা সবাই জড়ো হতে শুরু করে সেখানে। শেষমেশ প্রায় 7-8 জন মিলে নুরুলকে কোনোভাবে ধরে এনে মন্দিরের সামনে এসে রাখে। নুরুলের দাদু ইতিমধ্যে মন্দিরের সামনে এসে গেছে। সেই ইশারা করে জানায় সবাইকে তারা যেন নুরুলকে কোনোভাবে মন্দিরের সামনে এনে বসায়। নুরুলকে ধরে রাখার লোকজন দাদুর আদেশ মেনে কোনোভাবে সেখানে বসায়। একটা বেত হাতে নুরুলের থেকে এগিয়ে আসে তার দাদু। সবাইকে অবাক করে নুরুল কাছে জিজ্ঞাসা করে, তার নাম কি? প্রশ্নটা এতটাই অস্বাভাবিক যে সবাই একবার নুরুলের দাদুর দিকে তাকায়, কিন্তু সে কারোর দিকে চোখ তুলে তাকায় না। হিংস্র মুখ করে নুরুলের দিকে তাকিয়ে থেকে গর্জন করে উঠে বলে। বিকৃত মুখ করে নুরুল উত্তর দেয়, কিন্তু তার গলার আওয়াজটা তার নয়। নুরুলের গলা থেকে বেরিয়ে আসে এক বয়স্ক লোকের কর্কশ আওয়াজ। সেই গলা শুনে সবাই এক পা পিছিয়ে আসে ভয়ে, শুধু নুরুলের দাদুকে ছাড়া। তার চোখ মুখ এখনো শান্ত, স্থিরভাবে তাকিয়ে আছে নুরুলের দিকে। তাকে দেখেই মনে হয় এই ঘটনা যেন সে আগে থেকে আন্দাজ করেছিল। আর ঠিক এরপরেই বেরিয়ে আসে নুরুলের সেই নাম না জানা রোগের কারণ। বেরিয়ে আসে সবাই জানতে পারে যে নুরুল কিভাবে সেই রোগের কবলে পড়েছিল। স্বাভাবিক যে সবাই একবার নুরুলের দাদুর দিকে তাকায়, কিন্তু সে কারোর দিকে চোখ তুলে তাকায় না। হিংস্র মুখ করে নুরুলের দিকে তাকিয়ে থেকে গর্জন করে উঠে বলে। বিকৃত মুখ করে নুরুল উত্তর দেয়,
কিন্তু তার গলার আওয়াজটা তার নয়। নূরের গলা থেকে বেরিয়ে আসে এক বয়স্ক লোকের কর্কশ আওয়াজ। সে গলা শুনে সবাই এক পা পিছিয়ে আসে ভয়ে, শুধু নূরের দাদুকে ছাড়া। তার চোখ মুখ এখনো শান্ত, স্থিরভাবে তাকিয়ে আছে নূরের দিকে। তাকে দেখেই মনে হয় এই ঘটনা যেন সে আগে থেকে আন্দাজ করেছিল।